সব অপরাধের বিচার হবে, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা লক্ষ্য পূরণে সহযোগিতার আহ্বান। নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার, ছাত্র প্রতিনিধি 2 জন। এবং বৈষম্যহীন রাষ্ট্র চান বিশিষ্টজনেরা, মুক্ত গণমাধ্যম নিশ্চিতের তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছেন রুমান আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি প্রতিষ্ঠান দিয়ে স্বৈরাচারী সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন। এসব প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর ইউনূস আরও বলেন, যারা অপরাধ করেছে বিচারের মাধ্যমে তাদের শিগগিরই উপযুক্ত শাস্তি দেয়া হবে। সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি। আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমেই দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই। তাদের দুঃসাহসিক আত্মত্যাগ, সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না। সেই সঙ্গে তাদের সেই মুক্তির আকুতিগুলো উপলব্ধি করে সেনা, নৌ এবং বিমান বাহিনীর যে অকুতোভয় সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিজয়কে ত্বরান্বিত করেছেন, তাদের প্রতিও জানাই জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো, নৌ, সেনা, বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্টগার্ড, কেউ বাদ যাবে না। অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত। কারো জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধের বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের
নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবনধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। আল্লাহ, মহান আল্লাহ আমাদের সহায় হবে। শেখ হাসিনার দেশ থেকে 3 দিনের মাথায় শপথ নিল অন্তর্বর্তী সরকার। সরকারের প্রধান হয়েছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 9:15 বঙ্গভবনে ডক্টর ইউনূসকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের 13 উপদেষ্টা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ওই দিন রাতেই বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ডক্টর ইউনূস। বৃহস্পতিবার রাত 9:20 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করতে বঙ্গভবনে আসেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন বিএনপির নেতা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ আমন্ত্রিত অতিথিরা। শপথ শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সৈয়দা রেজওয়ানা হাসান শপথ পাঠ করেন। শপথ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উন্নয়নকর্মী ফরিদা আক্তার, লেখক ও গবেষক আফামা খালিদ হোসেন, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ। ঢাকায় না থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না 3 উপদেষ্টা বিধান রঞ্জন রায়, ফারুকি আজম ও সুপ্রদীপ চাকমা। পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নিল নতুন সরকার। এই সরকারের সামনে চ্যালেঞ্জ অনেক। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে বহির্বিশ্বে কতটা উন্নত দেখাতে পারে সেটিই হচ্ছে দেখার বিষয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, বঙ্গভবন, ঢাকা। এদিকে বিধ্বস্ত বাংলাদেশকে গড়তে নিজেদের সবটুকু দিয়ে কাজ করতে চান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। তারা বলেছেন, দেশের প্রয়োজনীয় সমস্যার সমাধান করেই পরবর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট। এক বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে উপদেষ্টারা জানিয়েছেন, দেশকে তারা গড়তে চান নতুন করে। অন্যায়ের উপরে দেশটা চলছিল, বহু মানুষ নির্যাতিত হয়েছে, বন্দী হয়েছে, রক্ত দিয়েছে। তাই অপরাধীদের এর জন্য আইনের সামনে আনতে হবে, যারা ভিকটিম তাদের প্রতিকার দিতে হবে। দেশের নির্যাতিত মানুষ, সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষকে শান্তি দেওয়ার জন্য যতটুকু করা সম্ভব সেটা আমরা চেষ্টা করব। অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকারই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং আমরা বাংলাদেশের অভিজ্ঞ দক্ষ ব্যক্তিসমূহকে, নাগরিক সমাজের প্রতিনিধি সমূহকে কিন্তু এই প্যানেলে যুক্ত করেছি এবং এখানে নানান মতের মানুষ রয়েছে এবং পুরো বাংলাদেশকে
প্রতিনিধিত্ব করার মতো কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি গঠিত হয়েছে। অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংমিশ্রণ ঘটেছে এবং দেশের যে একটা অরাজক পরিস্থিতি শুরু হয়ে গেছে সেটাকে আমাদের দেখতে হবে। আর সবচেয়ে বড় হলো সাধারণ মানুষের যে অবস্থা, যে দ্রব্যমূল্য বাড়ার কারণে বা জীবন জীবিকার অসুবিধার কারণে আমরা প্রথমে ওগুলোর উপর গুরুত্ব দিতে চাই। ক্ষুদ্র শিল্প, কৃষি শিল্প, কৃষিকে আরও বেশি এনকারেজ করে। ওটা দুইটা দিক আছে, পণ্য উৎপাদন হবে আর একটা কর্মসংস্থান বেশি করে। একটা বড় ইন্ডাস্ট্রিতে 500 কোটি টাকা একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি করবেন, ম্যাক্সিমাম 100 জন লোকের কর্মসংস্থান করবে, ওটা দরকার আছে। কিন্তু সবসময় বিরাট বিরাট ইন্ডাস্ট্রি করবেন আর অন্যগুলো নেগলেক্ট করবেন, সেটা ঠিক না। জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন তারা। রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে, এই রেভলিউশন তাদের দ্বারা আনিত নয়। এই রেভলিউশন আমাদের ইয়াং জেনারেশন বুকের রক্ত দিয়ে এনেছে। সো রক্তটা শুকাতে দেন, ইনস্টিটিউশনগুলো গড়ে তুলতে দেন। যেই দানবীয় পাল্লায় পড়ে এই ছেলে মেয়েগুলো মারা গেছে, তাদের রক্তটাকে শুকাতে দেন, তাদের স্যাক্রিফাইস থেকে আপনারা আন্ডারস্ট্যান্ড করেন। তারপরে আমি মনে করি ইনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। এই ব্যবস্থা দিয়ে চলবে না। পলিটিক্যাল পার্টিকে নিজেকে চেঞ্জ করতে হবে। অনেক কিছু সাফ করতে হবে, অনেক কিছু পরিষ্কার করতে হবে, তারপরে আমরা নির্বাচন করব। কেউ যদি আমাদেরকে বলে এক্ষুনি নির্বাচন দাও, তাহলে আমি সন্দেহ করছি যে তারা আমাদেরকে কাজটা গুছিয়ে করতে দিতে চাইছে না, এবং সেটাও একটা রাজনৈতিক কারণে। বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক দেশ হবে, বাংলাদেশে মানবাধিকার সমুন্নত থাকবে, বাংলাদেশের সরকার জনগণের কাছে জবাবদিহিতা করবে এবং জনগণের কথা শুনে রাষ্ট্র পরিচালনা করবে। পরিস্থিতি যেমনই হোক, দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে বদ্ধপরিকর জানান নতুন উপদেষ্টারা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশের যাত্রা আগামীর দেশ হবে বৈষম্য মুক্ত, অসাম্প্রদায়িক চেতনায় থাকবে বাক স্বাধীনতা। আর তাই অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে অন্তর্বর্তী সরকার দ্রুত এগিয়ে যাবে এমন প্রত্যাশা করেছেন শপথ অনুষ্ঠানে যোগ দেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। মানিক শিকদারের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের ইতিহাসের এক নব অধ্যায়ের যাত্রা শুরু হলো অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে। সন্ধ্যা থেকে বঙ্গভবনে একে একে প্রবেশ করতে থাকেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনৈতিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রবেশ পথেই অনেকে তুলে ধরেন তাদের মতামত। জনগণের মানুষ কি চায়, সেই মানুষের প্রত্যাশাটা যেন পূরণ করতে পারে। সুষ্ঠু নির্বাচন চাই, গণতান্ত্রিক, গণতন্ত্র না হলে, রাজনীতি না হলে পরে দেশ শক্তিশালী হয় না। আলো ঝলমলে বঙ্গভবনে প্রায় 1200 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেন তাদের প্রত্যাশা। আইন শৃঙ্খলার অবধি খুন যখন রাজনীতি সবই জানেন যা যা হচ্ছে, ইমিডিয়েটলি এদেরকে একটা অ্যাড্রেস করতে হবে, টু স্ট্রেইটেন আপ অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, বিউরোক্রেসি, মিলিটারি, এভরিথিং। তারা একটি সুন্দর সুষ্ঠুভাবে একটি নির্বাচন করার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানবিক রাষ্ট্র গড়ে তোলার তাগিদ অভিজ্ঞ রাজনীতিবিদদের। একটি সমাজ গঠন হবে বৈষম্যমুক্ত, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেখানে আইনের শাসন থাকবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকবে। আমরা আগামীতে এই ধরনের কোনো দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হোক সেটি চাই না। আমরা চাইব যে আমরা সকলেই যেন এখান থেকে শিক্ষা নিয়ে মানুষের উপরে সুবিচারটা করতে পারি। গণমাধ্যম ও বাক স্বাধীনতা রক্ষায় নতুন এ সরকার তাৎপর্যপূর্ণ ভূমিকার তাগিদ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। মুক্ত চিন্তা, মুক্তভাবে কথা বলা, মুক্ত স্বাধীনতা। এখন মিডিয়ার যারা সংবাদ কর্মী বা সংবাদের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের যে তারাও তো প্রেশারে ছিল, ঠিকমতো কাজ করতে পারে নাই। এখন সেই সুযোগটা এসেছে এবং আমি বিশ্বাস করি তারা সবাই একসাথে কাজ করবে। অন্তর্বর্তীকালীন এই সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনও স্পষ্ট নয়। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভঙ্গুর অর্থনীতি সঠিক পথে এনে দ্রুত নির্বাচনের পথ সুগম হবে, এমনটাই প্রত্যাশা সবার। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
সংবাদে এই পর্যায়ে একটা বিরতি নিয়েছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এসএমই খাতে 2 কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান রয়েছে, অবদান বাড়ানোর সুযোগ। আবার আমন্ত্রণ 21 সংবাদে। জাতীয় অর্থনীতিতে এসএমই খাতের অবদান অন্তত 32%। এই খাতে কর্মসংস্থান হয়েছে 2 কোটিরও বেশি মানুষের, যার মধ্যে উৎপাদন শিল্পেই 80%। ব্যাংকগুলো মোট বিনিয়োগের প্রায় 35% করছে এসএমই খাতে। উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা বলছেন, চীন সহ বেশ কটি দেশ এসএমই থেকে সরে আসছে। এই সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ। দর্শক, 21 স্পেশালে এসএমই খাত নিয়ে তৌহিদুর রহমানের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। গত 1.5 দশকের বেশি সময়ে ব্যাপক বিকশিত হয়েছে দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি খাত এমএসএমই। হালকা প্রকৌশল, পাট, চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পের পাশাপাশি বৃহৎ শিল্পের কাঁচামাল উৎপাদনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি খাত। বিশেষ করে পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অর্থাৎ পশ্চাৎপদ সহযোগ খাত হিসেবে এমএসএমই রাখছে বড় ভূমিকা। উৎপাদনশীল কর্মক্ষেত্রে 80% কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এমএসএমই খাতে। আজকে থেকে 20-25 বছর আগে চায়না প্লাস কনসেপ্ট ছিল, সেই সুযোগটা কিন্তু একসময় ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া নিয়েছে। সুতরাং এই যে নতুন যে সুযোগটি এসেছে, আমি অনেক সময় বলি যে বাস আসার মতো, সেই বাসে যদি আমরা না উঠতে পারি, আমরা কিন্তু সেই সুযোগটা হাতছাড়া হবে। হাজার লক্ষ কোটি মানুষকে এমপ্লয়মেন্ট দিতে হলে এসএমই পারে শুধু তাদেরকে প্রপার এমপ্লয়মেন্ট দিতে। তো সুতরাং এসএমইকে নিয়ে আরও ব্যাপকভাবে চিন্তা করে লক্ষ্য নির্ধারণ করা, তার সাথে সাথে অন্যান্য সব কিছু যেভাবে হবে এগুলিকে ধরে রাখা দিয়েই হবে এসএমইর ডেভেলপমেন্ট। সর্বশেষ অর্থনৈতিক শুমারি অনুসারে দেশে শিল্প খাতের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 78,18,565টি। এর 99%ই কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। সব মিলে এ খাতে জড়িত 2 কোটি 10 লাখেরও বেশি মানুষ। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এসএমই খাতের অগ্রগতির তথ্য উঠে আসে, যাতে 1978 থেকে 2020 সাল পর্যন্ত দেশের এসএমই খাতের উৎপাদনের তথ্য তুলে ধরা হয়। এতে দেখা যায় 1978 সালে এসএমই খাতের উৎপাদন ছিল 4,900 কোটি টাকার, আর 2020 সালে যা উন্নীত হয় 43,780 কোটি টাকায়। অর্থনীতিবিদরা বলছেন, গোটা দেশে বিদ্যুৎ সুবিধার আওতায় আসার পাশাপাশি সরকারি নীতি সহায়তায় দ্রুত গতিতে বিকশিত হচ্ছে এসএমই খাত। এই এসএমই খাতটা বাংলাদেশের অর্থনীতিতে কত বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যদিও পুরোপুরি যে পরিসংখ্যান সেটা দিয়ে এটাকে বোঝানো যাবে না। যে আমাদের ন্যাশনাল যে স্ট্যাটিস্টিক্যাল এজেন্সি বিবিএস, তারা যে হিসাবগুলো করে ওইখানে তাদের সম্পূর্ণ যে মূল্য সংযোজন এবং অর্থনীতিতে কতটুকু ভূমিকা রয়েছে সেটা পুরোপুরিভাবে অ্যাকাউন্টিংটা করছে না, তবে আসলে এটা করা উচিত। যে কোনো দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এমএসএমই। 2041 সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় এ খাতকে আরও গতিশীল করার বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। যে সারা বাংলাদেশে বেসরকারি খাতের যে বিনিয়োগ, সে বিনিয়োগের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অংশ বিনিয়োগ কিন্তু এখন এই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোক্তা ব্যবসায়ী শ্রেণীর লোকেরা আপনার করেছেন। এবং আমরা জানি যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এরাই মূল ভূমিকা পালন করে। তবে রপ্তানি বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বা সেবা গ্রহণে ভোক্তাদের অংশগ্রহণ আরও বাড়ানোর কথা বলছেন তারা। এটা সম্ভব হলে এমএসএমই খাতে বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। একটা যদি আইনগত এরকম কোনো বাধ্যবাধকতা তৈরি করা যায় যে দেশের ভিতরে একটা নির্দিষ্ট ধরনের শিল্প পণ্যের জন্য নিজস্ব যে মূল্য সংযোজন সেটা একটা নির্দিষ্ট শতাংশে হতে হবে। এটা যদি করা যায় তাহলে সেটা কি হবে যে নিজেদের বড় শিল্পগুলোর নিজেদের এসএমইও যেরকম শক্তিশালী হবে, এর পাশাপাশি প্রচুর আউটসোর্সিং হবে। চীন সহ শিল্পোন্নত দেশগুলো এমএসএমই থেকে সরে আসছে। বাংলাদেশি উদ্যোক্তারা এই সুযোগ কাজে লাগাতে পারে। এজন্য এই খাতের বিদ্যমান সব প্রতিবন্ধকতা দূর করা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ। বেহাল দশা গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি কাশিমপুর সড়কের। খানাখন্দ ভরা সড়কের দুর্ভোগ ভোগান্তি পৌঁছেছে চরমে।
নিত্যযাত্রায় বিপাকে পড়ছেন সাধারণ মানুষ, ঘটছে দুর্ঘটনা। একই সঙ্গে ক্ষতির মুখে রাস্তাটি কেন্দ্র করে গড়ে ওঠা কারখানার মালিকরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খানাখন্দে ভরা এমন দৃশ্য গাজীপুরের শিল্প অধ্যুষিত কোনাপাড়া কাশিমপুর সড়কের। কোনাপাড়া থেকে কাশিমপুর পর্যন্ত 7 কিলোমিটার রাস্তার পুরোটারই বেহাল দশা। রাস্তার পিচ উঠে গেছে আরও 10-12 বছর আগেই। খানাখন্দ ছাড়াও বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় অনেক গর্ত। দীর্ঘদিন ধরে এই রাস্তা ভাঙ্গা, কাজ করবো করে করে না। আগে অনেক গাড়ি চলতো, এখন গাড়ি চলে মানে 20 বছর হবে এইরকম এই রাস্তায় কোনো কাজ হয় না। এই রাস্তা ভাঙ্গা ছিল, দেখতেছেন গাড়ি মাঝে মধ্যে বৃষ্টি হলে উল্টে করে। এই রোড দিয়ে হাজার হাজার শ্রমিক যাতায়াত করে, সেই ক্ষেত্রে যাতায়াতের রাস্তা বাংলাদেশে আমার মনে হয় না যে এত খারাপ রাস্তা কোথাও আছে। মাঝে মধ্যে ইটের সুরকি দিয়ে ক্ষত সারানোর চেষ্টা করলেও দুর্ভোগ লাঘব হচ্ছে না স্থানীয়দের। বৃষ্টিতে পানি জমে ডুবে যায় সড়ক, বাড়ায় দুর্ঘটনার ঝুঁকি। দিনে দিনে ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের। গাড়িতে চললে সমস্যা হয় দেখে হাইটে যাওয়ার লাগে। একটু বৃষ্টি হলেই এই রাস্তাতে সমুদ্রের মতো পানি হয়ে যায়। এই অবস্থা হচ্ছে ভাঙ্গাও, যাত্রীর সমস্যা হয়, আমাদের গাড়ির সমস্যা হয়। হয়রানি অবস্থায় আছে এই রাস্তার জন্য। ব্যবসায়ীরা জানান সড়কের এমন বেহাল দশায় পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে। কারখানাতে যাতায়াতে দুর্ভোগে পড়তে হয় শ্রমিক কর্মচারীদের। শ্রমিক ভাইদের ভাই বোনদের আনাগোনা সমস্যা, প্লাস বায়ারদের খুব সমস্যা হয়। তারা ফ্যাক্টরি ভিজিটে অথবা অর্ডার পথে দিয়ে অর্ডার উঠাইয়া নিয়ে শিপমেন্ট করাটা ওনাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।